হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত মণ্ডল। তো অনেক দিন আগেই আমি একটি করেছিলাম, টিউটোরিয়াল তৈরি করেছিলাম। সেটি ছিল জল রঙের খুঁটিনাটি বিষয় নিয়ে। তো কথা ছিল যে এরপরে আরও এরকম কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে, কিন্তু সময় সুযোগ ঠিকমতো না হওয়ার কারণে আর করতে পারিনি। যা হোক, তো আজকে সেটারই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও করার চেষ্টা করছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কালার প্যালেট রাখা আছে এবং খুব বেশি একটা কালার যদিও ঢালা নেই। যাই হোক, সামনে একটি পেপার দেখতে পাচ্ছেন। আমি পেপারটা নিয়ে একটু কথা বলি। এই পেপারটার নাম হচ্ছে গ্রে স্ক্যান পেপার। জল রঙের বিভিন্ন ধরনের পেপার পাওয়া যায়। তো এর মধ্যে এই পেপারটা মানে মোটামুটি মানের এবং দামটা স্টুডেন্ট বান্ধব বলতে পারেন। পেপারটার নাম আমি আবারও বলতেছি, গ্রে স্ক্যান। এই পেপারগুলোতে টেক্সচার খেয়াল করবেন আপনারা, যে টেক্সচার দেওয়া আছে কিছু। একটা পাশে টেক্সচারটা একটু স্মুথ, আরেক পাশে যদি আমরা খেয়াল করি হাতে লাগে টেক্সচারগুলো। তো আমাদের যে যে পাশটা মানে অমসৃণ অর্থাৎ খসখসে, মানে এই পাশটাও খসখসে, তবে তুলনামূলকভাবে এই পাশের চেয়ে এই পাশটাতে কম। সুতরাং যে পাশটাতে বেশি আমরা সেই পাশে জল রঙ করে থাকি। এই পাশে যে করা যাবে না তা না, এখানে টেক্সচারগুলো দেওয়ার কারণটাই এরকম। মানে এইগুলো আপনাকে জল রঙটা মানে আরও নান্দনিক করে তুলবে, আরও সুন্দর হবে কাজটা। ওই পাশের তুলনায় এই পাশে কাজ ভালো হয়, কাজ করতেও ভালো লাগে। ব্যাপারটা এরকমভাবেই তৈরি। যা হোক, তো এর আগে আমি কালারের ট্রান্সপারেন্সি, ড্রয়িং, ওইসব নিয়ে কথা বলেছিলাম। আসলে জল রঙ করার আগে আপনাকে জানতে হবে ড্রয়িং এবং স্কেচ। স্কেচ বলতে আমি মিন করতেছি মানে একরঙা কোনো কাজ, মনোক্রম যেটা। একটা পেপারের মধ্যে আমি একরঙে কোনো কাজ করব, সেটা হতে পারে সেটা শুধু ব্লু এর মধ্যে, হতে পারে সেটা শুধু ব্ল্যাকে। মিডিয়া ডাজেন্ট ম্যাটার, পেন্সিল হতে পারে, চারকোল, যা হোক। তো আমরা সেগুলা দিয়ে যদি আমরা কাজ করে অভ্যস্ত হয়ে থাকি, আমাদের সেই সব স্কেচ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমাদের জন্য জল রঙটা সহজ হয়। তো এর আগে আমি বলেছিলাম এইসব বিষয়গুলো অল্প অল্প করে। আসলে স্কেচ জিনিসটা নিয়ে কথা বলতে গেলেও এরকম অনেক ভিডিও তৈরি করে ফেলা যাবে। ড্রয়িং নিয়ে কথা বলতে গেলে তো ড্রয়িংয়ের শেষই নাই, কারণ যার ড্রয়িং যত ভালো তার ছবি এভাবেই জাস্ট তারটা হয়ে যায়। এখন ওখানে আপনি জল রঙ ব্যবহার করবেন না তেল রঙ না অ্যাক্রিলিক, এটা কোনো ম্যাটার করে না। তো যাই হোক, আমরা জল রঙের আরও কিছু বিষয় দেখি একটু। আমি মূলত আজকে কথা বলতে চাচ্ছি কালারিং টিপসটা নিয়ে, কীভাবে আমরা ট্রিক্সটা নিয়ে কথা বলবো। কালার প্রথম দিকে আমরা যখন বানাই, কালার মরে যায় বলে, ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে যেরকম কালারটা দেই আমরা সেই কালারটা থাকে না। এটা হয় অনেকের ক্ষেত্রে। যেমন আমি যদি এখন, এটা হচ্ছে গ্যামোজ হিউ কালার, এর সাথে আমি একটু সেভ গ্রিন নিলাম। এটা আরেকভাবেও বানানো যেত, সেটা হচ্ছে আমি এটা নিতাম, এখানে হালকা একটু কোবাল্ট ব্লু বা ট্রান্স আল্ট্রামেরিন নিলেও এই ধরনের কালার হবে। দেখুন, বানানো যায়। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমি প্রথমে কোথাও একটা কাজে আমরা যখন এভাবে কালার ইউজ করি,
কালার ফেড হয়ে যাওয়ার প্রথম দিকে যে ভুলগুলোর কারণে এগুলা হয়ে থাকে সাধারণত, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে এই যে আমি ওয়াশটা দিলাম, এটা শুকানোর জন্য আমরা পর্যাপ্ত সময় দিই না। তখন দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ভেজা থাকা অবস্থায় এর মধ্যে নিয়ে অন্য একটা কালার আমি আপনারা দিয়ে ফেলেন। হ্যাঁ, যারা যারা শুরু করেন আর কি, একদম বিগিনার যারা, তাদেরকে আমি বলতেছি। যারা কাজ অলরেডি জানেন তারা তো অলরেডি বস, তাদের ব্যাপারটা আমি বলছি না। এখন যদি এখানে অন্য কোনো কালার দেয়া হয়, সেক্ষেত্রে ওকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। তবে এর মধ্যেও একটা মজা তৈরি হয়, তবে সেটা কন্ট্রোল করতে জানতে হয়। হ্যাঁ, সেই বিষয়টা থাকে। আবার পেপারের কারণে অনেক সময় হতে পারে এই জিনিসটা, যে পেপার খুব বেশি একটা ভালো মানের না, তখন দেখা যায় এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে পানির যে ব্যাপারটা, পানি কতটুকু, কোনো মাসে কতটুকু পানির দরকার, বা কোথায় কতটুকু রং দরকার, আর রঙের আর পানির যে মিশ্রণটা, কখন বেশি পানি নিব, অথবা মানে ব্যাপারটা এরকম, বেশি পানি নিব কম রং নিব। আবার হতে পারে বেশি পানি নিলাম কম রং নিলাম, অথবা জিনিসটা এমনও হতে পারে একই পরিমাণ পানি নিলাম কিন্তু রং বেশি নিলাম, সেক্ষেত্রে উল্টো হয়ে গেল কিন্তু। তো এই ব্যাপারগুলো বুঝে উঠতে একটু সময় লাগে, প্র্যাকটিস করতে হয় প্রচুর। তো সেই কারণে অনেক সময় দেখা গেলো ফেড হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেরই প্রথম ওয়াশটা অনেক সুন্দর হয়, যে প্রথম ওয়াশ খুব সুন্দরভাবে তারা দিতে পারে, কিন্তু পরের ওয়াশ অর্থাৎ সেকেন্ড ওয়াশ যেটা আমরা বলি, সেটা দিকে আর হচ্ছে না। আমি একটু এর আগে বলে রাখি, আমরা যে ওয়াটার কালারগুলো করে থাকি সাধারণত, এটা কিন্তু ওয়েস্টার্ন একটা টেকনিক। আমাদের কিন্তু ইস্টার্ন একটা টেকনিক আছে। আমি ইস্টার্ন বলতে বোঝাচ্ছি যে আমাদের পাশ্চাত্য আর হচ্ছে প্রাচ্য, হ্যাঁ, পশ্চিমা দেশের যেসব ওয়াটার কালারের ধাঁচ, সেটা আমরা প্র্যাকটিস করি। আর আমাদের এই অঞ্চলীয় অর্থাৎ ভারতীয় উপমহাদেশীয় একটা স্টাইল আছে, সেটাকে বলা হচ্ছে প্রাচ্য বা প্রাচ্য কলা। হ্যাঁ, ওই ধারার জলরং এর প্রসেস সম্পূর্ণ আলাদা। আর এই ধারা মানে এই টেকনিকে জলরঙেরটা সেটার সাথে সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যে আরেকটা মূল কারণে কালার ফেড হয়, কালার নষ্ট হয়ে যায়, সেটা হতে পারে, আমি এখানে ভার্মিলন কালারটা ব্যবহার করতেছি। আচ্ছা, এখন যখন এই জায়গাটা শুকানোর পর দেখা গেল যে আমি এই জায়গাতে ওর পরের মানে ডার্ক গ্রেড না ব্যবহার করে ওর পরের গ্রেডটা হতে পারে এটা, বা এটা তার একটু রেডিশ ভাব থাকতে পারে, সমস্যা নেই। যদিও শুকালে হয়তো এতটা কালার থাকবে না, মানে ওই একটা ব্যাপারও তৈরি, মানে পেপারের ট্রিক্সটাও বুঝতে হয়, যে আসলে আমার কোন পেপারের কতটুকু রং থাকে শুকানোর পর। হ্যাঁ, দেখা গেলো কিছু কিছু পেপারের কালার করার ক্ষমতা খুব বেশি থাকে, ভালো পেপার যেগুলো, তো সেসব পেপারে অল্প রং দিলেও দেখা যায় যে ভালো ব্রাইটনেস, ভালো ট্রান্সপারেন্সি, ভালো রং চকচক করে সেসব পাওয়া যায়। কিছু পেপারে আবার হয় না সেটা, তাহলে যেটাতে হচ্ছে না সেটাতে আমার তুলনামূলকভাবে রং বেশি ব্যবহার করতে হবে। আর যে আমি এখানে যে গ্রেডটা ব্যবহার করলাম, এখন এটা ভার্মিলনের আর একটু ডার্ক গ্রেড তৈরি করা হয়েছে এখানে। তো যখন শুকাবে তখন, অর্থাৎ এই আমি ফার্স্ট ওয়াশে যেখানে যে কালারটা ব্যবহার করেছি, সেখানে সেই কালারের ডার্ক গ্রেডটা আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম সময়ে শিক্ষানবিশ যারা, প্রথম দিকে বিগিনার যারা, আমি নিজেও একজন অবশ্য বিগিনার, নিজে প্রো লেভেলে পৌঁছাতে পারিনি, তো তারা যেটা করে এই রুলসটা ফলো করে না। তারা ওখানে দেখা গেল উল্টাপাল্টা অন্য কালার দিয়ে বসে আছে, পরে দেখা যাচ্ছে যে আর অ্যাকচুয়াল যে আউটপুটটা সেটার পাওয়া যায় না।
হ্যাঁ, মূলত এই বিষয়গুলাই একটু যদি হ্যান্ডেল করে ইউজ করা যায় কালারগুলা, তাহলে কালার ফেড হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মানে আপনি যেরকম চাইতেছেন ঠিক সেরকমই আপনি আউটপুট পাবেন। কিন্তু আপনি যদি এই রুলসটাকে ফলো না করেন, তখনই আপনার রং আর মানে আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবে না। আপনি দিচ্ছেন একরকম, হয়ে যাবে আরেক রকম, মানে শেষে মানে একটা। তবে এই জিনিসটা হয় একদিনে দুদিনে হয় না, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়। আসলে জল রং শুধু মানে কী বলবো, আমি এটাকে একটা সাধনা বলি, যে এটা আপনার পরিবেশের উপর, আপনার মন, আপনার তুলি, আপনার পানি, আপনার রং ঢালা, আপনার কালার প্যালেট ইভেন, আর পেপার তো আছেই, আপনার পেপার অ্যাঙ্গেল। হ্যাঁ, রাইট, পেপার অ্যাঙ্গেল নিয়ে আমি এর আগে কথা বলছি কিনা আমার মনে নেই। যে পেপার অ্যাঙ্গেল বলতে আমি বুঝেছি বোর্ডটা কতটুকু অ্যাঙ্গেলে রাখতে হয়। মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রেখে কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা সেরকম। এখন আমার যখন বৃষ্টির এফেক্ট দরকার, তখন হইতে পারে আমি বোর্ডটাকে একদম খাড়া করে নিলাম 85 ডিগ্রি বা এরকম। তখন পানির পরিমাণও বেশি নিতে হবে, সেসব অনেক ব্যাপার আছে। এগুলো কাজ করতে করতে নিজের ভিতরে মানে আপনি নিজেই তখন ফিল করতে পারবেন যে আসলে কতটুকু কী করলে বা কোনটা করলে আমি এরকম এফেক্ট পেতে পারি। তো জল রং মূলত অনেক বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, আর জল রংটাকে আমি প্রায়োরিটি দিই অন্যান্য রঙের তুলনায় বেশি। না, মানে অন্যান্য রঙের তুলনায় প্রায়োরিটি বেশি, এটা আমার একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জল রংটাকে ইয়ে করি কারণ যে পানিকে কন্ট্রোল করতে পারে তাকে অন্যান্য রং বা অন্যান্য মিডিয়া কন্ট্রোল করাটা মনে হয় না খুব বেশি একটা কঠিন হয়, তার কাছে এটা সহজ হয়ে যায় তখন। আর অনেকেই তো আমরা ডিজিটালে কাজ করি এখন, ডিজিটাল পেন্টিং করে থাকি, আর সেসব জায়গাতে তারা যখন কালার করে তারা কিন্তু কিছু প্রবলেম ফেস করে। সেই জিনিসটা হচ্ছে তাদের কালার মেথড। আপনি ওয়াটার কালার নিয়ে প্র্যাকটিস করার কারণে আপনার কালার সেন্সটা যেরকম গ্রো করবে, তাদেরটা কিন্তু এটা কখনোই হয় না। যে কারণে তাদের কালারিংয়ে একটা কোথাও না কোথাও একটা দুর্বলতা বা উইকনেস থেকেই যায়, যে খটকা একটা থেকেই যায়। কিন্তু আপনি যদি ওয়াটার কালারটাকে প্র্যাকটিস করা থাকে, আপনার জানা থাকে কালার মেথড, অনেক কালার আপনি তৈরি করতে জানেন ওয়াটার কালার করে, তো এটা মানে মূলত আমি ওয়াটার কালারটাকে বলি হচ্ছে কালার শেখার মানে কালারিং শেখার একটা মানে হাতিয়ার। যে মানে আপনি কত কত ধরনের এই কিছু শেড, 10টা 12টা 14টা বা আরও কম, বা অল্প কয়েকটা শেড কালার দিয়ে আপনি এত কালার বানাচ্ছেন, আপনি কাজ করতেছেন, পেন্টিং করতেছেন। আর তখন আপনি যখন ডিজিটাল পেন্টিং করতেছেন, তখন তো আপনার কাছে আর কোনো ব্যাপারই না। তার উপরে ওইটা তো মানে ভেজা পানি নেই ওখানে, ওটা অয়েল কালারের মতো ওখানে। হ্যাঁ, লাইক এজ অয়েল কালার। ওখানে তো আপনার জন্য আরও সহজ হয়ে গেল, যেখানে যেই কালার দিচ্ছেন সেখানে থাকছে। আর আপনি এখানে ওয়াটার কালার করতেছেন, ওটা পানি দিচ্ছেন এক জায়গায়, চলে যাচ্ছে আরেক জায়গায়, গড়াটার একটা হচ্ছে, এখানে একটা ডিফিকাল্ট একটা ব্যাপার থেকে যায়। কিন্তু ওখানে কিন্তু এই বিষয়টা নাই। দেখুন, এখনও কিন্তু রঙগুলো শুকায়নি। আমি এখন চাইলেই এখানে টাচ করতে পারবো না বা পরে কাজ করতে পারবো না, কারণ এটা এখন ড্রাই হয়নি। তো এটা এখন করলেই ও কালার গিয়েটি একটা একাকার অবস্থা হয়ে যাবে। তবে অনেক শিল্পী অনেক অনেক স্টাইলে কাজ করেন, এর মধ্যেও কাজ করেন। তবে আমাদের শিক্ষানবিশ, তাদের জন্য এইসব প্রসেসগুলো একটু কঠিন। একেবারে সহজভাবে যেভাবে ওয়াটার কালার করা হয়ে থাকে, আমি মানে সহজ টেকনিক বলতে পারেন, সেভাবেই আমি বলছি আসলে। তো মোটামুটি এইসব ব্যাপারগুলো যদি মাথায় রেখে কাজ করা যায়, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, আই থিঙ্ক। দ্বিতীয়ত বা আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচার বলতে আমি বুঝাচ্ছি একটা ঘাসের টেক্সচার কীরকম, ঘাস মানে কীরকমভাবে থাকে, ক্যারেক্টার। আসলে আমি ক্যারেক্টার বলতে গিয়ে টেক্সচার বলে ফেলছি। ক্যারেক্টারটা কীরকম হয় একটা ঘাস, এরকম এরকম থাকতে পারে, সরি।
আমি আসলে এরিয়ার বাইরে গিয়ে আঁকাচ্ছি। একটা ঘাস এরকম থাকতে পারে, একটা ঘাস না, এটা তো একটা গ্রুপ, রাইট? তো এরকম ঘাসের ক্যারেক্টারগুলো হয়তো এরকম আছে, কিন্তু একটা ফ্ল্যাট ওয়ালের টেক্সচার বা কালার সেটা তো এরকম না, সেটা আছে এরকম হয়তো। রাইট? তো এই যে ওর ক্যারেক্টার আর ওর ক্যারেক্টারের মধ্যে যে পার্থক্যগুলো, সেগুলো আগে রিয়েলাইজ করতে হবে। আমি অনেকেই ওয়াটার কালার করলে দেখা যাচ্ছে যে সব গাছ একই রকম হয়ে যায়, কিন্তু প্রথম দিকে এগুলো হলেও মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি অনেক ধরনের গাছ আঁকবেন একটা ন্যাচারাল, সব গাছ একরকম থাকে না। ব্যাপারটা হচ্ছে কলা পাতা আর আম পাতা তো এরকম একরকম না, তো সেই ব্যাপারগুলো আলাদা করতে হয়। তখন দেখা গেল আমার যদি আমি সব গাছ একই রকম আঁকাই, তখন নারকেল গাছও একই রকম আঁকলাম, সেরকম তো না। এই যে জিনিসটা মানে আলাদা করা ক্যারেক্টার, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কোনটার ক্যারেক্টার কীরকম হয়, কোনটার ক্যারেক্টার কীরকম, সেই অনুযায়ী আমরা স্ট্রোক দিব। আমরা এই ব্রাশের একটা যে আমি টান দিলাম, এই একটা টান, এগুলোকে একটা স্ট্রোক বলতে পারি আমরা। স্ট্রোকগুলো ক্যারেক্টার দেখে দেখে যখন আমরা দিব, তখন ওটা অটোমেটিক্যালি চলে আসবে। কারণ আমরা যখন জল রঙে প্রথমে একটা রাফ পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিই, সেটা তো আর পরে আর থাকছে না, সেটা তো হারায়া যাবে। তখন আপনার কিন্তু এই স্ট্রোকগুলোই ড্রয়িংয়ের কাজ করবে। এই এক একটা স্ট্রোক দিলাম, তখন এগুলাই ড্রয়িংয়ের কাজ করবে। তো ওই ব্যাপারগুলো থাকতে হয়। তো আমি রিসেন্টলি একটা জিনিস ভেবে রেখেছি, আসলে আমি বেশিরভাগ সময় আমি আসলে আউটডোরে আমার ছবি আঁকা হয়, ইনডোরে আমার ক্লাস ওয়ার্ক ছাড়া তেমন একটা করা হয় না। আসলে ইনডোরে জল রঙ আর আউটডোরে জল রঙের মধ্যে রাত দিন ফারাক। বাইরে আপনি ইনডোরে হয়তো খুব ভালো কাজ করতে পারেন, আউটডোরে আপনার গেলে তখন বুঝতে পারবেন আসলে আউটডোরে কতটা করা যায়, কারণ ওখানকার পরিবেশ আই থিঙ্ক আমার সেই ছবিটার উপর একটা ছাপ পড়ে, প্রভাব পড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আর অবশ্যই জল রঙ চালিয়ে যাবেন।